লবঙ্গ লতিকা নুছাত আদিবা পর্ব 16 থেকে অন্তিম। আঙুর বালা জোরে জোরে শ্বাস নিয়ে নাক কুচকে তমাকে বললেন, ঘরে এমন সিগা তেটের গন্ধ আহে ক্যা? তমা কাচুমাচু হয়ে বলল, ছোট চাচু জানালার কাছে সিগা রেড খেয়েছে হয়তো, তাই ঘরে গন্ধ চলে এসেছে। আঙুর বালা টেবিলে পানের কৌটোটা রেখে বললেন, এই পোলাডারে এত নিষেধ করি, এডি খাওয়া ভালো না, তাও হারাদিন এই ছাইছুই লইয়া পইরা থাকে। আমি মর লে যদি আল্লাহ ওগরে একটু সুবুদ্ধি দেয়। তমা বড় একটা নিঃশ্বাস ফেলল, যাক এই যাত্রায় বাঁচা গেছে। আঙুর বালা কিছুটের পেলে আর রক্ষে থাকত না। সন্ধ্যা গড়িয়ে আসতেই তমা বই নিয়ে বসল। নাদিয়াও তমার পাশে নিজের বই নিয়ে পড়তে বসেছে। আঙুর বালা নিজের বাটন ফোনটা নিয়ে তমার দিকে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, উইছে রি, কানে কি তুলে গুইজা থুইথস, তোরে কতক্ষণ ধইরা ফোন দিতাসে, তুই শুনোস না? তমা বই বন্ধ করে আঙুর বালাকে বলল, কে ফোন দিয়েছে? আঙুর বালা তমার সামনে বাটন ফোনটা রেখে বলল, ধইরা দেখ তুই। তমা ফোনটা নিজের হাতে নিতেই আঙুর বালা সেখানে থেকে চলে গেল। তমা ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে জবাব এলো, আমি ছাড়া আর কে? ফোন দিচ্ছি কত সময় ধরে, তুমি কোথায় থাকো আর তোমার ফোন কোথায় থাকে? তমা কানের পাশ থেকে ফোনটা সরিয়ে নাম্বারটার দিকে চোখ বুলালো। নাম্বারটা সাদের, কণ্ঠস্বরটাও সাদেরই। তমা অভিমানসিক্ত গলায় বলল, আপনি তো ব্যস্ত মানুষ, ফোন দিলেন কেন? আপনার তো কত কাজ পড়ে আছে। আমার খোঁজ খবর নেওয়ার মতো সময় কি আপনার আছে বা ছিল? রাখছি আমি, আপনার বিরক্তির কারণ হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তমা কল কেটে দেওয়ার আগ মুহূর্তেই সাদ বলল, তোমার মতো আমাকে ভালো লাগে না। যখন গ্রামে ছিলাম তখন কত অত্যাচার করতে, কিছুতে কিছু হলেই আমার ওপরে চড়াও হতে। এখন এত মায়াদয়ার উদয় হলো কেন? রাগে জলজন্ত চণ্ডী হয়ে যাওয়া মেয়েটা আজ এত শান্ত হয়ে গেল কেন? সাদের আদুরে ভঙ্গিতে বলা কথাগুলোই তমা প্রায় কেঁদেই ফেলল। সাদকে কিছু বুঝতে না দিয়ে বলল, দুষ্টুমি করেছেন, শাস্তি পেয়েছেন, আরো দুষ্টুমি করলে আরো শাস্তি পাবেন। সাদ হেসে বলল, হাহা, লবঙ্গ লতিকা। তমা জোরে চিৎকার করে বলল, কি? সাদ হাসিসিক্ত মুখে বলল, তোমাকে দেখলেই আমার একটা কথা মাথায় আসে। লবঙ্গ লতিকা। জানো, লবঙ্গ লতিকা হচ্ছে একটা পিঠার নাম। আমার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে লবঙ্গ লতিকা। তবে এই পিঠার সবচেয়ে বিরক্তিকর দিক হচ্ছে পিঠার মাঝখানে গুজে থাকা লবঙ্গটা। কিন্তু লবঙ্গের অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেই এই পিঠার নাম লবঙ্গ লতিকা। পিঠার মধ্যিখানের লবঙ্গটা হচ্ছে তোমার রাগ, আর লতিকা হচ্ছ তুমি। তুমি আর তোমার রাগ, এই দুটো জিনিস একত্রে মিশ্রিত হয়েছে বলেই হয়তো তুমি লবঙ্গ লতিকা। তমা আর কিছু শুনতে পেল না, তার আগেই কলটা কেটে দিয়েছে সে। আর কিছু শোনার ইচ্ছেও নেই তার। খুব লজ্জা লাগছে তোমার। লবঙ্গ লতিকা, সত্যি কি তমা লবঙ্গ লতিকা? রাতে আঙুর বালাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমল তমা। নারিকেল তেল আর পান সুপারির কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে দাদুর গা থেকে। তমা বারবার বুক ভরে শ্বাস নিচ্ছিল। কি অদ্ভুত সুন্দর ঘ্রাণটা। তমা ক্লাসে গিয়ে সামনের বেঞ্চ বরাবর বসেছে। হাসান স্যারের ইংরেজি ক্লাস আছে আজকে। হাসান স্যার ক্লাসে ঢুকেই তমাকে দেখে অবাক হলেন। কি ব্যাপার, তমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট আজকে ক্লাসে এসেছে, তাও আবার বসেছে সামনের বেঞ্চে। হাসান স্যার ক্লাসে ঢুকেই তমাকে সবার আগে পড়া ধরলেন। তমা পড়া না পেরে কাচুমাচু হয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকল। হাসান স্যার তমার হাতে তার বিশ্ববিখ্যাত সোগন্তি বেত দিয়ে দুটো বাড়ি দিলেন। তারপর তমাকে বেঞ্চের ওপরে দাঁড়া করিয়ে রাখলেন। তমা ভেতরে ভেতরে হাসান স্যারের ওপর আজ ভীষণ চড়ে আছে। আজ হাসান স্যারের একটা হেস্তনেস্ত করবেই। স্যারের আগের ক্লাস হয়েছে আগের সপ্তাহে, তখন তো তমা স্কুলে আসেনি। তাহলে আজকের দিনটা তাকে একটু ছাড় দিকে কি হতো হাসান স্যারের? তমা কান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দিয়ে আটল। ছুটি হওয়ার 10 মিনিট আগে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ক্লাস থেকে বের হলো তমা। হাসান স্যার রোজ সাইকেলে করে স্কুলে আসেন। তমা স্কুলের পেছনের মাঠের দিকে অগ্রসর হলো। সাইকেলটা নিয়ে আস্তে আস্তে ঠেলতে ঠেলতে নতুন বিল্ডিংয়ের বালুর স্তূপের মধ্যে ফেলে দিল। ভেজা বালু দিয়ে হাসান স্যারের সাইকেল একাকার অবস্থা। বাসায় দিয়ে সাবান জল দিয়ে না ধোয়া অবধি এত বালু সহজে উঠবে না। ছুটির ঘন্টা বাজতেই তমা সবার সাথে একত্রে ক্লাস থেকে বের হলো। বড় মাঠের সামনে হাসান স্যার বেশ চিৎকার চেঁচামেচি করছে। তমা ঠোঁট টিপে হাসল। স্যারের চিৎকার রাগারাগির শব্দে সবাই সেখানে গিয়ে গোল করে জটলা বাঁধিয়েছে। তমা কিছু না বোঝার ভান ধরে সেখানে গেল। গিয়ে তমার পেট ফেটে হাসি বের হওয়ার মতো অবস্থা। ভেজা বালুর স্তূপ থেকে সাইকেল ওঠাতে গিয়ে স্যারের পুরো শরীর বালু দিয়ে একাকার অবস্থা।
এতদিন তমা শুনে এসেছে তুষার মানব, আজ তোমার সচক্ষে দেখলো বালু মানব। বেশ হয়েছে, আরো তোমার সাথে লাগতে আসো। তমা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিজের মতো হাঁটতে শুরু করলো। পেছনে থেকে হাসান স্যার চিৎকার করে বলছে, আজকালকার ছেলেমেয়েদের মধ্যে কোনো রেসপেক্ট নেই। কি ভো, আমার এত সুন্দর নতুন সাইকেলটার কি অবস্থা করলো। কালকে ক্লাসে এসে সবগুলোকে চালতা পোড়া খাওয়াবো, তারপরেই বের হবে আসল কাহিনী। তমা ফিক করে হেসে ফেলল। যতই চাল পোড়া খাওয়াও আর ময়দা পোড়া খাওয়াও না কেন, তোমার পেট থেকে কথা বার করা এত সহজ না হোক। তোমার এখন স্কুলে ক্লাস নেই, রমজানের ছুটি দিয়ে চলছে, ঈদের পর আবার যথারীতি ক্লাস শুরু হবে। আনুর বালা তোমাকে বলেছেন 20 রোজার পরে আবার স্বাদ আসবে, কিছুদিন থাকবে এখানে। তমা অতি আগ্রহে দিন গুনছে। ইস, কেন যে স্বাদ এখনো আসছে না। তমা দুপুরে গোসল করে শাড়ি পরে বের হলো। সাধারণত বাড়িতে সালোয়ার কামিজ পরে তমা, কিন্তু আজকের দিনটা একটু বেশি স্পেশাল। স্বাদ আসবে। তমা উঠোনে বসে বেশ অনেকটা সময় অপেক্ষা করল। স্বাদ এখনো আসছে না কেন? একটু পরে তো আজান দিয়ে দেবে, সবাই ইফতারি করতে বসে পড়বে। স্বাদ কখন আসবে তাহলে? আনুর বালা অনেকক্ষণ ধরে তমাকে ডাকাডাকি করছে। তমা বাধ্য হয়ে উঠে দাঁড়ালো। এখন তাকে আবার কাজে হাত লাগাতে হবে। তমা লেবুর শরবত বানিয়ে টেবিলে রাখলো। তমা নিজেও রোজা রেখেছে, এখন শরবতের চিনি টেস্ট করবে কে? তমা উঁচু স্বরের রান্নাঘর থেকে নাদিয়াকে ডাক দিল। নাদিয়া ছোট্ট একটা হিজাব পরে দৌড়ে এলো। সামনের বছর থেকে নাদিয়াও রোজা রাখবে। এখন তো নাদিয়ার রোজ 3টা রোজা রাখে, 3 বেলা খেয়ে 3টা রোজা। হি হি। তমা একটা গ্লাসে নাদিয়াকে একটু শরবত ঢেলে দিয়ে বলল, একটু খেয়ে দেখো তো চিনি হয়েছে কিনা। নাদিয়া পা উঁচু করে টেবিল থেকে গ্লাসটা নিয়ে ছোট্ট চুমুক দিল। টোক গিলে বলল, মজা। তমা মুচকি হেসে জিজ্ঞেস করল, মিষ্টি হয়েছে? নাদিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তমা টেবিলে ইফতার রাখতে রাখতে বারবার দরজার দিকে তাকাচ্ছে। স্বাদ যে কখন আসবে, কতদিন দেখেনি স্বাদকে। আজান দিলে সবাই বিসমিল্লাহ পরে শরবত মুখে দিল। বাইরে থেকে কারো আওয়াজ পাওয়া গেল। আনুর বালা মেইন গেট খুলে বাপজান বাপজান বলে ছুটে গেলেন। তমা প্রথমে কিছুটা ভরকে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ছুটে গেল। নিশ্চয়ই স্বাদ এসেছে। তমা এদিক ওদিক তাকিয়ে স্বাদকে খুঁজল। মহসিন খান একাই এসেছে, আর কেউ আসেনি। মহসিন খান ঘরে এসে বসতেই তমা তাকে ইফতারি দিয়ে বলল, বাকিরা আসেনি, ওনারা কোথায়? মহসিন খান কিছু বলার আগেই আনুর বালা পাশ থেকে বললেন, বউ তোর শাশুড়ি আর জামাই আরো পরে আইব। ওর জামাইয়ের পড়ালেখা আছে না, ওই এত তাড়াতাড়ি আইব কেমনে? ওরা আইব 27-28 রোজায়। তমা অশ্রুসিক্ত নয়নে উঠোনের দিকে তাকালো। এরপর এক ছুটে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। বিছানায় চুটি করে শুয়ে নীরবে নিভৃতে অশ্রু বিসর্জন দিল। আর কথা নেই স্বাদের সঙ্গে। আসুক যেদিন ইচ্ছে সেদিন। তমা আর কথা বলবেন না স্বাদের সঙ্গে। 27 রোজা খুব ভালো মতোই কেটে গেল। স্বাদের তবুও কোনো ইয়াত্তা নেই। তমার ছোট্ট হৃদয় ভেবে নিল, স্বাদ এবার আর আসবে না। একদিন কি দুদিন পরে ঈদ। 28 রোজা চলছে আজ। সবার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। কবে যে ঈদ আসবে। সকালে উঠে তমা কোরআন শরীফ পাঠ করেছে। রোজার মাস সুতরাং নাস্তা করার ঝামেলা নেই। তমা শুকনো মুখে বাড়ির পেছনের পুকুর ধারে বসে আছে। স্বাদ আর আসবেই না এবার। আসলে আগেই আসতো। তমা পানিতে দুপা ভেঙে বসল। ভালো লাগছে না কিছু। উঠোন থেকে মানুষের আনাগোনা চিৎকার শুনল তমা। তমা তবুও বসে রইল। এই দুপুর বেলা অনেকেই আসেন। কেউ খয়রাত নিতে আসে, কেউ ইফতারে খাবার জন্য খাবার চাইতে আসে। এটা রোজকার ব্যাপার। তমা সেখানেই মূর্তির ন্যায় স্থিরভাবে বসে রইল। বেশ রোদ পড়েছে আজ। তমা ঘেমে একাকার। তমা এবার আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ঘরে গিয়ে এখন একটু বিশ্রাম নেবে। তমা উঠে দাঁড়াতেই অনিতার গলার স্বর শুনতে পেল। বাড়ির ভেতর থেকে অনিতার গলা আওয়াজ আসছে। তমা হেসে ছুটে গেল। বেশ জোরে কারো শরীরের সাথে ধাক্কা খেয়ে আঘাত পেল তমা। কাঁধে ব্যথা পেয়ে তমা ফিরে তাকালো। তমার চক্ষুযুগল বের হয়ে আসার উপক্রম। এটা তো স্বাদ। তমা মুখ গোমরা করে ফিরিয়ে নিল। এত দেরি করে আসলো কেন স্বাদ? আরেকটু আগে হেলে কি হতো? স্বাদ এক পা করে এগিয়ে আসছে। তমা স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। স্বাদ হঠাৎ সামনে এসে পড়ায় চমকে গিয়ে স্বাদের দিকে তাকালো। স্বাদ তমাকে আকুল হৃদয়ে জড়িয়ে নিল বাহুডোরে। তমা কিছু বলল না, চুটি করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তমা অনিতার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করল। আঙুর বালা তমাকে আড়ালে টেকে নিয়ে বললেন, তোর জামাই আইছে, ওরে দেখছিলি? কথাবার্তা কিছু কইছস? তমা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আঙুর বালা তমা আরেকটু কাছে গিয়ে বলল, ওরে দেখা চুম্মা,
চাটি করস নাই তো আবার? তোর রোজা কিন্তু হালকা হইয়া যাইব। তমা বিরক্তিমাখা মুখ করে আঙুর বালার দিকে তাকালো। ছি ছি, বেহা, আবুরির লাজলজ্জা কিচ্ছু নেই। অনিতা সবার জন্য কেনাকাটা করে এনেছেন। সব রেডিমেড, বানানোর কোনো ঝামেলা নেই। আঙুর বালা আগে থেকেই জামাকাপড় কিনে বানাতে দিয়ে এসেছেন। দর্জি একটু আগে সেগুলো দিয়ে গেছে। তোমার জামা নর্মাল থাকলেও তোমার জামার হাতা একটু টাইট, তাই তোমার জামাকাপড় সব এভাবেই বানানো। তোমার জামাকাপড়ের হাতা সবসময় একটু টাইটই পরে বলা চলে। আঙুর বালা তোমার জামাটা একটু খুঁটিয়ে দেখলেন। নিজেই কিনে দিয়েছেন, তবুও তোমার জামার হাতাটা দেখে মুগ্ধ হলেন। একেবারে হাতের সঙ্গে লেগে থাকবে কাপড়, আর জামাটা একটু দোলা। আঙুর বালা দর্জিকে বাসায় ডেকে পাঠালেন। নিজের জামাটা ফেরত দিয়ে বললেন, ওই, আমারেও এমন চিপা হাতার জামা বানাইয়া দে। হাতাডারে কাই, টা চিপা বানা। আমি এখনো জয়ানি। আমি এমন ঢিলাঢালা হাতার দিয়া জামা পরুম না। আমারেও ওর মতো চিপা হাতার জামা কইরা দে। দর্জি জামা ফেরত নিয়ে গেলেন। বললেন ঈদের আগের দিন দিয়ে যাবেন। বাড়িতে ইতিমধ্যে হাসাহাসি পড়ে গেছে আঙুর বালার করা কাজ নিয়ে। তোমার দেখা দেখি এখন তিনিও চিপা হাতার জামা পরবেন। কি একটা অবস্থা! পুতুল ঘরময় হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। নাদিয়া মেঝেতে বসে বসে খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে খেলছে। তমা বেশ কিছুক্ষণ যাবৎ নিজের ফোনটা খুঁজে পাচ্ছে না। অবশেষে খাটের তলায় ফোনটা খুঁজে পেল। কিন্তু খাটের তলায় ফোনটা ফেলেছে কে? তমা নাদিয়াকে জিজ্ঞেস করল। নাদিয়া মাথা নাড়িয়ে না বলল, যার অর্থ সে জানে না কে ফেলেছে। তমা সকালে পুতুলকে খাটের ওপরে রেখে কাজ করছিল, তাই পুতুল ছাড়া এই কাজ আর কেউ করেনি। তমা ঠোঁট টিপে হেসে পুতুলের দিকে এগিয়ে গেল। আদর করে কোলে তুলে নিল। গাল টিপে দিয়ে বলল, আমার ময়না পাখিকে। পুতুল গাল ফুলিয়ে বলল, আমি। তমা আবার বলল, আমার টিয়া পাখিকে। পুতুল হাত পা নাড়াতে নাড়াতে অস্পষ্ট গলায় বলল, আমি। তমা পুতুলের গালে চুমু খেয়ে বলল, আমার হীরামন পাখিকে। পুতুল হাত নাড়াতে নাড়াতে বলল, আমি। তমা দুষ্টুমির হাসি হেসে বলল, আমার মোবাইল খাটের নিচে ফেলেছে কে? পুতুল স্বাভাবিকভাবে বলল, আমি। তমা এবার গাল ফুলিয়ে বলল, তুমি ভাবির ফোন ফেলে দিয়েছ। পুতুল এবার ঠোঁট ফোলালো। সে তো ইচ্ছে করে ভাবিমনির ফোন খাটের নিচে ফেলেনি, ওটা নিয়ে খেলতে খেলতে পড়ে গেছে। ইফতারের পর অন্যান্য দিনের তুলনায় সবাই আজ বেশ উত্তেজিত। আজ চাঁদ উঠলে ঈদ, কাল ঈদ। গ্রামের ছোট বড় সবাই উঠোনে চেয়ার পেতে বসে খালি আকাশের চাঁদ খুঁজছে। আকাশে চাঁদ দেখা গিয়েছে। কাল উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। টিভিতে এই নিউজ দেখা মাত্রই সবাই একত্রে আনন্দে চিৎকার করে উঠল, কাল তাহলে আসলে ঈদ। হুরুরে! রান্নাঘরে সবাই নিজেদের কাজে ব্যস্ত। আঙুর বালার জামাও দর্জি কিছুক্ষণ আগে বাড়ি এসে দিয়ে গেছে। আঙুর বালা এখন বেজায় খুশি। কাল ঈদ, সকালে ঘুম থেকে উঠে এত রান্না করা বেশ ঝামেলার। তাই সকালের জন্য সেমাই, পায়েস, পিঠা এসব বানিয়ে রাখতে হবে। সেমাইয়ে নারকেল কোরানো দিতে হবে। হেরা তমাকে ডেকে পাঠালো। সবাই একসঙ্গে হাতে হাতে কাজ করলে কাজ তাড়াতাড়ি শেষ হয়। তমা বেশ দক্ষতার সাথে নারকেল ভাঙল। তারপর নারকেল কোরানো শেষে টেবিলের ওপরে রাখল। স্বাদ টেবিলের আশেপাশে ঘোরাঘুরি করছিল। খুব ক্ষুধা পেয়েছে যে। টেবিলের ওপরে নারকেল কোরানো দেখতে পেয়ে স্বাদের চোখ ঝলমল করে উঠল। দ্রুত মুড়ির টিন আর চিনির কৌটা বের করল স্বাদ। বড় একটা বলে নারকেল কোড়া দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখিয়ে বসে পড়ল। টিভির রিমোট হাতে নিয়ে মুড়ি খেতে খেতে টিভির দিকে তাকালো। তমা পরের রান্নাঘর থেকে নারকেল কোরানো নিতে আসলে টেবিল পুরো শূন্য দেখতে পেল। হেরাকে বলল, চাচি আমি না নারকেল রেখেছিলাম ওখানে, কোথায় গেল? হেরা পায়েস রান্না করছিল। চুলার আঁচ কমাতে কমাতে বলল, কি জানি। দেখো তুমি কোথায় রেখেছ। তমা পেছনের ঘরে গিয়ে দেখল স্বাদের হাতে মুড়ির বোল। তমা যা বোঝার বুঝে ফেলল। অনিতার কাছে গিয়ে বলল, আম্মু, আমি টেবিলের ওপরে নারকেল কোরানো রেখেছিলাম। কত কষ্ট করে কুড়িয়ে রেখেছি নারকেলগুলো, সব খেয়ে ফেলেছে। এখন নারকেলও নেই বাসায়, কি হবে এখন? অনিতা স্বাদকে গিয়ে হালকা বকাচকা করল। না বলে কয়েক কোনো জিনিস নেওয়া ঠিক নয়। তমা দূরে থেকে হালকা হাসল। ভালোই হয়েছে বকেছে স্বাদকে, সবকিছুতে বেশি বেশি বোঝে। গ্রামে থাকলে স্বাদ সবসময় পুকুরেই গোসল করে। সকালে ঘুম থেকে স্বাদ আজ সবার আগে উঠেছে। ঈদের দিন কেন যেন সকাল সকালই ঘুমটা ভেঙে যায়। স্বাদ জামাকাপড় এবং গামছা নিয়ে ঘর থেকে বের হলো। আঙুর বালা ছাড়া এত সকালে ঘুম থেকে কেউ ওঠে না। আঙুর বালার ঘরের সামনে দিয়ে আসার সময় স্বাদ তমার গলা শুনতে পেল। তমা জেগে আছে ভেবে স্বাদ দ্রুত পা চালালো। এই মেয়ের সামনে পুকুরে নামলে সে আবার সেদিনের মতো পা টেনে ধরবে পুকুরের নিচ থেকে। পুরো বাড়ি খুব নীরব, নিস্তব্ধ। স্বাদ উঠোন মারিয়ে পুকুর পাড়ের দিকে এগোলো।
পুকুরে সিঁড়িতে জামাকাপড় রেখে পুকুরে গিয়ে একটা ডুব দিল। সাদ সাঁতার জানে না। কাউকে না জানিয়ে পানিতে নামাটা যে ঠিক হয়নি তা সাদ ভয়াবহভাবে উপলব্ধি করতে পারল। পুকুরের সবচেয়ে বেশ গভীরের সিঁড়িটাতে অবস্থান করছে সাদ। গোসল গা ধুয়ে পুকুর পার উঠে আসার পিচ্ছিল সিঁড়িতে পা পিছলে পড়ল সাদ। পা ভীষণভাবে মুচকে গেছে। সাদের শরীর পানিতে ডুবে গেছে বেশ খানিকটা। সাদ হাত পা নাড়িয়ে ওপরে উঠে আসতে চাইল, কিন্তু পুকুরের পানি প্রচুর ভারী আর ঘোলাটে প্রকৃতির। সাদ যত ওপরে আসতে চাচ্ছিল ভেতরে তত পানির অতলে ডুবে যাচ্ছিল। বাড়ির সবাই ঘুম, তাই চিৎকারেও কোনো কাজ হবে না। তমা সবে ঘুম থেকে উঠেছে। বাড়ির পেছনের পুকুরের সামনে দাঁত মাজতে মাজতে এসে দাঁড়ালো। পুকুরের সামনে সাদের জামাকাপড় দেখে বিস্মিত হলো তমা। সাদের জামাকাপড় এখানে, কিন্তু সাদ নেই। ব্যাপারটায় তমা বেশ অবাক হলো। পানির ভেতর থেকে কারো হাত পা নাড়ানোর মতো শব্দ পেল তমা। কিছু বুঝতে আর বাকি রইল না। তমা দৌড়ে পুকুরে নামল। দ্রুত পায়ে পুকুরে একেবারে শেষ সিঁড়িতে এসে পৌঁছালো। শেষ সিঁড়িতে খুব একটা কেউ বসেন না বিধায় শেওলা জমে পিচ্ছিল হয়ে গেছে। তমা সাদের হাত ধরে ওপরে ওঠালো। সাদের নাক মুখ লাল হয়ে গেছে। পা মুচকে গেছে বিধায় হাঁটতেও পারছে না। তমা আস্তে আস্তে সাদকে নিয়ে ওপরে উঠে এলো। অনেকটা সময় পানিতে থাকার কারণে সাদের পায়ের বুড়ো আঙুল দুটো পুরো ভাঁজ হয়ে গেছে। সাদ অনেক চেষ্টা করছে পায়ের আঙুলগুলো নাড়াচাড়া করার জন্য, কিন্তু হচ্ছে না। পা আরো অবশ হয়ে আসছে। তমা সাদের পাশেই বসে আছে। তমা সাদের কাণ্ড দেখে সাদের পায়ের বুড়ো আঙুল দুটো ভরে জোরে টান দিল। সাদ আর্তনাদের স্বরে তমাকে বলল, পাগ ল হয়ে গেছো তমা। আমার পায়ের আঙুলগুলো ভেঙে যাবে। ছাড়ো তমা, ছাড়ো। আহ! তমা সাদের পায়ের আঙুল দুটো জোরে মুচকে দিয়ে বলল, পাগ ল আমি না আপনি হয়েছেন। সাঁতার জানেন না তো এই সাত সকালে পুকুরে একা একা নেমেছিলেন কেন? সাত পায়ের আঙুল চেপে ধরে বলল, হুম, একা একা না নেমে তোমার আশায় অপেক্ষা করি আর তুমি পানির নিচ থেকে আমার পা চেপে ধরো। তমা জোরে জোরে হেসে বলল, আমার ভয় একা একা পানিতে নামতে গিয়ে আজ মরতে বসেছিলেন। হা হা, আপনি আসলেই বল দবাবাজি। একটা মেয়ের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়ান। হা হা। সাদ নাক মুছতে মুছতে তমাকে বলল, আমার পায়ের আঙুলগুলো এভাবে মুচকে ধরলে কেন? তমা স্থির চিত্তে বলল, পানিতে বেশিক্ষণ সময় হাত পা ডুবিয়ে রাখলে এরকম হয়। জোরে জোরে টান দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আপনার তো মাথায় বুদ্ধির অভাব, বতাই এসব জানেন না। তমা এবার পুকুর পাড় থেকে উঠে দাঁড়ালো। উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলো। সাদ পেছনে থেকে তমাকে বলল, বাড়ির কাউকে বলো না এসব। আমাকে গ্রামে নিয়ে আসবেন না তাহলে। তমা সাদের বলা কথা শুনতে পেল, তবে পেছনে ফিরে আর তাকালো না। তমা চলে যেতেই সাদ নাম মুছল। পানি ঢুকে নাক পুরো বন্ধ হয়ে গিয়েছিল। শ্বাস নিতেই পারছিল না। জীবনে শিক্ষা হয়ে থাকলে সাদ আর জীবনে একা একা পুকুরে নামবেন না, এটা তো শিওর। বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে ইতিমধ্যে। হেরা, অনিতা টেবিলে বানান পদের নাস্তা সাজিয়ে রেখেছে। মহসিন, সাদের ছোট চাচার রাফসিন টেবিলে বসে আছে। সাদ নতুন পাঞ্জাবি পরে সোফায় হাত পা মেলে বসে আছে। তমা নতুন জামা পরে ঘর থেকে বের হলো। একসঙ্গে সবাই এবার টেবিলে নাস্তা করতে বসল। মহসিন, রাফসিন দুজনেই তমাকে ঈদের সালামি দিল। সাদকেও দিল, তবে তমার সাদের থেকে একটু বেশি। সাদ তমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। সবকিছুতে তমার ঢং বেশি বেশি হলো। আঙুর বালা নতুন জামা গায়ে দিয়ে টেবিলে এসে বসল। সবার সামনে তমার দিকে তাকিয়ে বলল, আমি এখনো কত জোয়ান। আমি বলে ঢিলাঢোলা জামা পিন্দা ঘুরুম। আইসারে, আমি বুঝি ফ্যাশন ফ্যাশন চিনি না। দেখছে রি, তোর চাইতেও আমারে কত সুন্দর লাগে। আয়নায় তোর চেহারাটা দেখিস আর আমারটা দেখিস। এখনো রাস্তা দিয়ে গেলে মাইনসে আমার দিকে তাকা থাকে। মহসিন নিজের মায়ের কথা শুনে হেসে ফেললেন। বয়সের সাথে সাথে মায়ের মাথাটা যাচ্ছে একেবারে। অনিতা আঙুর বালা আর তমাকে নাস্তা বেড়ে দিল। নিজেও খেতে আসলো। তমা স্বাভাবিকভাবেই নিজের হাত দিয়ে খেল। আঙুর বালা নাস্তার প্লেটে হাত দিতেই আওয়াজ করে উঠলেন। তমা চমকে উঠে আঙুর বালার দিকে তাকালো। আঙুর বালা নিজের হাত টানটান করতে করতে তমার দিকে আঙুর দিয়ে জোরে জোরে বললেন, তোর দেহাদেহি আমি জামার হাতা চিপা দিছি। বেদ্য পছে রি, আমি এখন হাত লড়াইতে পারি না। জামার হাতা খালি টান খায়। তুই আমারে হিংসা করস। এর লাইগা আমার এত সুন্দর জামাটা নষ্ট করলি। খুট নিচে রি, আমি এখন হাতই লড়াইতে পারতাসি না। আমার এত সুন্দর ঈদের নতুন জামাটা গেল রে গেল। আঙুর বালার কাণ্ড দেখে সবাই একত্রে হেসে ফেললেন। অনিতা বিভ্রান্ত দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালো। নিজেকে জোয়ান প্রমাণ করতে গিয়ে কি এক অবস্থায় পড়েছেন বেচারা।
ঈদের নতুন জামাটা পুরো গেল। জামার হাতা এতই টাইট হয়েছে যে হাত নাড়ানোটা পুরো অসম্ভব হয়ে গিয়েছে। তমাও বেশ কিছুক্ষণ আঙুর বালার দিকে তাকিয়ে থাকলো। এরপর হেসে ফেলল। আহারে বেচারি, বেশি ফ্যাশন করতে গিয়ে ঈদের জামাই বরবাদ করে ফেলেছেন। আপনি এত কি পোটা কেন? তমা একথাটা বলেই সাদের দিকে তাকালো। সাদ সোফায় বসে ফোন নিয়ে ব্যস্ত ছিল। তমা সাদের সামনাসামনি বসেই সাদকে হঠাৎ কি পোটা বলে সম্বোধন করল। সাদ হাত থেকে ফোনটা সরিয়ে একবার তমার দিকে তাকালো। সোফা হতে উঠে বসে বলল, আমাকে কোন দিক দিয়ে কি পোটা মনে হয় তোমার? তুমি কি পোটা তাই সবাইকেই নিজের মতো মনে হয় তোমার? তমা সোফায় পা উঠিয়ে বসতে বসতে বলল, আজকে একটা ঈদের দিন। ভেবেছিলাম আজ আপনার পিছু লাগবো না, কিন্তু শেষ অবধি আর পারলাম না। আপনি না বলেন আপনি আমার বড়, তো বড় হয়ে আমাকে এখনো সালামি দিলেন না কেন এখনো? সাদ তমার কথা শুনে এবার একটু নড়েচড়ে বসল। আজ সাদের পকেট ফাঁকা হবে এটা তো নিশ্চিত। পেছনে থেকে অনিতা হঠাৎ বলল, আসলেই তো সাদ, তুই নাকি ওর বড়? তো বড় হলে যে ঈদের সালামি দিতে হয় তুই জানিস না? সাদ বেচারা মহা বিপদে পড়ল। বুদ্ধি করে তমাকে বলল, সালামি যেহেতু চেয়েছ পাবে, কিন্তু সালাম তো করলে না। পা ধরে সালাম করো, তারপরেই সালামি দেব। তমা তৎক্ষণাৎ সাদের দুপা ধরে সালাম করল। সাদ ভ্রু উঁচু করে বলল, হয়নি হয়নি, এটাকে সালাম বলে নাকি? তোমার সালামি বাদ, সালামি করতে পারো না ঠিকঠাক ভাবে, আবার আমি সালামি কি দেব? তমা অগ্নিদৃষ্টিতে সাদের দিকে তাকালো, কিন্তু সাদ নিজের মতো বসে আছে। তমার দিকে কোনো পাত্তা নেই। তমার রাগে ফুঁসতে ফুঁসতে নিজের কাজে চলে গেল। সাদকে এর শাস্তি যদি সে না দিয়েছে তাহলে তার নাম তাবাসসুম তমা না। তমা তো তমাই, সে এর প্রতিশোধ নেবেই নেবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তমা অনিতার সামনে গিয়ে অনেকটা সময় হ্যাং হ্যাং করতে শুরু করলো। ঈদের মতো একটা এত ভালো দিনে মা আর ভাইকে না দেখলে তোমার ভালো লাগবে না মতো। অনিতা শেষমেশ অনুমতি দিয়ে দিল। তবে সন্ধ্যার পরে বাইরে থাকা চলবে না। তমা নতুন জুতো পায়ে দিয়ে নিজের বাড়ি চলে গেল। সাদ অবশ্য নিজের বাড়িতেই আছে। নিজের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় পড়ে আছে। ঈদের পরদিনও গ্রামে বেশ উৎসব উৎসব ভাব রয়েছে। তমা অনিতার কাছে গিয়ে বায়না করে বলল, আজকে বড় মাঠে মেলা হবে, আমাকে যেতে দাও না আমু। অনিতা তমার কথা শুনি শুরুতেই না করে দিল। এত বড় মেয়েকে একা একা বাইরে যেতে দেবেন না উনি। তমা মুখ ভার করে বসে রইল। ভালো লাগে না? একটু যেতে দিলে কি হতো? আঙুর বালা তমার মন খারাপ দেখে অনিতাকে বললেন, ওয়ে একলা যাইব কে? তোমার পোলা সাদরে দিয়ে পাঠা দাও। ছে, রিডা যখন এত শখ করত আসে, যাক একটু ঘুরে বেড়ানোর সময় তো এখনই। এখন না ঘুরলে আর কখন ঘুরব? আমগো মতো বুইরা হইয়া দাঁত ভাঙলে। অনিতার শাশুড়ির কথা শুনে আর কোনো যুক্তি খুঁজে পেলেন না। অগত্যা সাদকে বললেন তমাকে মেলায় ঘুরতে নিয়ে যেতে। সাদ বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়েছিল। অনিতা গিয়ে সেই মুহূর্তে সাদকে বলল, বাবা, কোথায় নাকি মেলা হচ্ছে? তমা যেতে চাচ্ছে। এত বড় মেয়েকে আমি একা একা ছাড়তে পারবো না, তুমি একটু নিয়ে যাও তো তমাকে। সাদ তমার কথা শুনে ঢুক গিলল। এই মেয়ে অনেক ভয়ঙ্কর, কখন কি ঘটিয়ে ফেলে কে জানে। যতবার তমার সাথে বাইরে গিয়েছে তমা একটা না একটা বিপদে সাদকে ফেলেছেই। সাদ তমার সাথে কোথাও যেতে মোটেও ইচ্ছুক না। তাই নিজের মাকে বলল, আম্মু, আমি আন্দাজে ওকে কোথায় নিয়ে যাব? আমি তো এখানকার পথ ঘাট চিনি না কিছু। অনিতাকে বিনয়ের স্বরে সাদকে বলল, এতে কোনো সমস্যা হবে না বাবা, তমা তো এখানেই থাকে, ও তোমাকে পথ চিনিয়ে নিয়ে যেতে পারবে। এটা নিয়ে ভেবো না তুমি। এখন তাড়াতাড়ি তমাকে নিয়ে যাও, একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাবে। এটা তো শহর না যে সন্ধ্যা হলেও সমস্যা নেই, এটা গ্রাম, তাই তুমি বের হয়ে যাও। সাবধানে যেও, নাদিয়াও ছোট মানুষ, ওকেও সঙ্গে করে নিয়ে যেও। সাদ বিরক্তি মাখা মুখ করে তমাকে নিয়ে বের হলো। একটু সাবধানে সাবধানে থাকতে হবে আজ। এই মেয়ে অনেক চালাক, কখন কোন কথা বলে বিপদে ফেলে কে জানে। তমা সাদকে পথ চিনিয়ে নিয়ে গেল। সাথে রয়েছে ছোট্ট নাদিয়া। তমা নাদিয়ার হাত ধরে তাকে সামলে রেখেছে। ছোট মানুষ পরে টরে আঘাত পেলে। গ্রামের মেলা বেশ বর্ষর ভাবেই হচ্ছে। পাশের গ্রাম থেকেও লোকজন মেলায় ঘুরতে এসেছে। তমা সাদের কাছে বায়না ধরল তাকে ঝালমুড়ি কিনে দিতে। গোল গোল আলু দেওয়া ঝালমুড়ি, অনেক মজার। সাদ 3টা ঝালমুড়ি নিল ঝালমুড়িওয়ালার কাছ থেকে। ছোট ছোট ঠোঙ্গায় রাখা ঝালমুড়ি খেতে খেতে সাদ এদিক ওদিক ঘুরে সবাইকে দেখছে। নাদিয়া ইতিমধ্যে একবার বায়না ধরেছে তাকে গোলাপি গোলাপি হাওয়াই মিঠাই কিনে দিতে হবে। সাদ অবশ্য 2টো হাওয়াই মিঠাই কিনে দিয়েছে, একটা নাদিয়ার, আরেকটা তমার।
মেলায় এত জনসমাগমে বেশ রুচিপূর্ণ পরিবেশ। স্বাদের অবশ্য ভালোই লাগছে। শহরে এসব কখনো দেখেনি স্বাদ। প্রতিবছর 1-2 বার গ্রামে আসলেও সেটুকু সময় ঘরে বসেই কাটানো হয় স্বাদের। প্রয়োজন ছাড়া বাইরে খুব একটা বের হয় না সে। ভালোই হয়েছে তোমার জন্য অন্তত নতুন একটা জিনিসের সাথে পরিচিত হতে পারল স্বাদ। তোমার হাতে মালাই কুলফি, বাদাম আর দুধের সর দিয়ে বানানো। স্বাদ কিনে দিয়েছে একটু আগে। তোমার দূর থেকে ছেলে মেয়েদের চিৎকার শুনে দৌড়ে গেল। সবাই নাগরদোলায় উঠে আনন্দে চিৎকার করছে। তমা এবার স্বাদের কাছে নাগরদোলায় চড়ার জন্য বায়না করল। স্বাদ দাম জিজ্ঞেস করতেই জানতে পেল জনপ্রতি 5 টাকা দাম। তমা আর নাদিয়া কুলফি হাতে নাগরদোলায় চড়েছে। নাদিয়া হঠাৎ স্বাদকে বলে উঠল, ভাইয়া তুমি উঠবে না? স্বাদ কিছু বলার আগেই তমা বলে উঠল, তোমার ভাইয়া ভিতর ডিম। এসব নাগরদোলা টোলাকে ভয় পায়। স্বাদ তমার সঙ্গে জেদ দেখিয়ে নিজেও নাগরদোলায় চড়ে বসল। প্রথমবার যখন নাগরদোলায় একটা হালকা ঘুরানি দিল তখন স্বাদের ভালোই লাগছিল। কিন্তু হঠাৎ করে জোরে জোরে নাগরদোলা ঘুরতে শুরু করলো। স্বাদ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। স্বাদ হঠাৎ নিচের দিকে তাকালো ভয়ে ভয়ে। এত জোরে নাগরদোলা দুলছে দেখে স্বাদ জোরে চিৎকার করে বলতে লাগলো, থামান, থামান, আমি নামবো, আমি নামবো, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আম্মু, আমি নামবো, আমি নামবো। কিন্তু ছেলে মেয়েদের চিৎকারে কেউই স্বাদের কথা কিছুই শুনতে পেল না। স্বাদ শেষে তমাকে বলল, তমা এটাকে থামতে বলো, অনেক ঝাঁকি লাগছে, আমি নামবো। তমা তো স্বাদের অবস্থা দেখে হেসেই চলেছে। বিড়বিড় করে স্বাদকে বলল, কালকে পায়ে সালাম করার সত্ত্বেও কোনো সালামি পাইনি। এটার শোধ কি আমি তুলব না ভেবেছেন? তমা স্বাদের বুক পকেট থেকে 15 টাকা নিচে ছুঁড়ে দিয়ে বলল, এই যে মামা, আমরা আরো একবার চড়ব। 3 জন, টাকা রাখেন। এবার নাগরদোলা আবারও জোরে জোরে ঘুরতে শুরু করলো। স্বাদ নাগরদোলা ঘুরতে দেখে বলল, আল্লাহ গো, আমাকে বাঁচাও, আমি শেষ, আমাকে নামাও কেউ, আমাকে দয়া করে নামিয়ে দাও, আমি নামবো। কিন্তু সবাই তো নিজের মতো চিৎকার করতেই ব্যস্ত। স্বাদের কথা শোনার সময় কারো আছে? স্বাদ আরো জোরে জোরে আল্লাহ গো, আল্লাহ গো বলে চিৎকার করতে শুরু করলো। তমা পাশ থেকে হেসে লুটোপুটি খাচ্ছে। বাছাধন, তুমি খুকু দেখেছ কিন্তু ফাঁদ দেখনি। কত ধানে কত চাল বোঝো এবার। নাগরদোলা থেকে নামা মাত্রই স্বাদের মাথা চরকার মতো ঘুরতে শুরু করলো। বহু কষ্টে দুলতে দুলতে বাড়ি এলো। ঘরে ঢুকেই থপাস করে দরজা লাগিয়ে দিল। তমাকে যদি একটা শিক্ষা না দিয়েছে তবে তার নামও ইরফান রশিদ স্বাদ না। তমা আর আঙুর বালার রাতে একসঙ্গে ঘুমোচ্ছে। তমার তখন সবেমাত্র চোখ লেগে এসেছে। কারো ফুপানোর শব্দ শুনে উঠে বসল তমা। আঙুর বালা বালিশে হেলান দিয়ে চোখের পানি মুছছে। তমা মায়াভরা কণ্ঠে আঙুর বালাকে বলল, কি হয়েছে দাদু, তুমি কাঁদছ কেন? আঙুর বালা কাঁদো কাঁদো গলায় বলল, আর কি হইব, কিছু হয় নাই। তমা আঙুর বালার আঁচল ধরে বলল, তাহলে শুধু শুধু কান্না করছো কেন? আঙুর বালা তমাকে ছাড়ি মেরে বলল, আমার কান্দন আমি কান্তি, তোর কি? তমা এবার চুপ হয়ে গেল, আর কোনো কথা না বলে আঙুর বালার পাশে বসে রইল। আঙুর বালা চোখের পানি মুছতে মুছতে বলল, আজকা তোর দাদার কথা বারবার মনে পড়ত আসে। তুই আর ওই যখন মেলায় এলি আমার বুকটা খা খা কইরা উঠছে। আমি যখন বিয়া কইরা এই বাড়িতে আইলাম তখন আমি তোর মতো হ্যান লা জুমলা একটা চিকনা পাতলা শরীর লইয়া সারাদিন তৈরি করতাম। আমার শাশুড়ি আবার এরই পছন্দ করতো না। বাইরে গেলে কি গাইল গাল যে পারত। একবার শুনলাম মাঠের ওইদিকে মেলা হইব। তোর দাদারে কইলাম, হ্যাঁ আমারে বিকালে লইয়া গেল। কত কিছু কিনা দিল, ঝালমুড়ি বাদাম বুট খাওয়াইল। আরো মানুষটা নাই, সারাদিন খালি হ্যার কথা মনে পড়ে। আমারে কত ভালোবাসত। চল হ্যানে ঘুরতে চাই, এইটা খাই ওইটা খাই, আমার আর ভাল লাগে না রে। আল্লাহ এত মানুষের মর ন দেয়, আমি মরি না কে, আমার আর হেকলা হেকলা ভালা লাগে না, কারে লইয়া থাকুম আমি। আঙুর বালা চোখের জল ফেলতে ফেলতে কথাগুলো বললেন। তমার মনটা খারাপ হয়ে গিয়েছে। ছুটি করে আঙুর বালাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল তমা। সকালে তমা পুকুর পাড়ে বসে বসে পা দোলাচ্ছে। এমন সময় স্বাদ সেখানে এসে উপস্থিত হলো। তমা স্বাদকে দেখে গান ধরল, 15 আর 16 নাগরদোলায় দোল। স্বাদের মাথায় যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এই মেয়েটা ভারী বেয়া দপ্ত। স্বাদ তমার দিকে তেড়ে গিয়ে বলল, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো তমা, তোমাকে আমি দেখে নেব। তমা ফিক করে হেসে বলল, কাল নাগরদোলার ঘূর্ণি খেয়ে মাথা আছে না গেছে। স্বাদ সকালে এত মাতলামি না করে ঘরে গিয়ে ঘুম দিন যান। স্বাদ এবার রেগেমেগে আগুনের জমাট বাঁধা কুণ্ডলির ন্যায় তমাকে বলল,
তোমার হাল যদি বেহাল না করেছি তবে আমার নাম শাবনা। তমা দাঁত বের করে হাসতে হাসতে বলল, আপনার নাম শাবনা পাদ? হা হা। সাদ এবার রেগে গিয়ে তমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। তমা পুকুরে পরে গিয়ে টুপ করে ডুবে গেল। পানির নিচে শ্বাস বন্ধ করে নিচে বসে থাকলো। সাদ পানির দিকে তাকিয়ে রইল। তমা গেল কোথায়? 5 মিনিট আগে তমাকে পুকুরে ফেলে দিয়েছে, এখনো উঠল না যে। তমা আবার মরে টরে গেল না তো? সাদ ভয়ে ভয়ে এক পা করে পানিতে নামলো। কিন্তু কিসের তমা, কিসের কি? পেছনে থেকে শীষ বাজানোর শব্দ শুনে সাদ পেছনে ফিরে তাকালো। ওমা, সে কি! তমা তো পানির নিচে ছিল, তবে ওপরে উঠল কি করে? তমা সাদকে অবাক করে দিয়ে বলে উঠল, ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে, সাঁতার জানি। এটুকু বলেই তমা পুকুর পাড় থেকে লাফাতে লাফাতে চলে এলো। সাদ মদন হয়ে পুকুরে বসে থাকলো। অন্যকে পানিতে ফেলতে গিয়ে নিজেই কিনা শেষমেশ পানিতে পড়ে গেল। সাদ ঘরে ঢোকার সময় শুনতে পেল আঙুর বালা আর অনিতা গল্প করছে। অনিতা কথা প্রসঙ্গে আঙুর বালাকে বলতে লাগলো, সাদ যখন পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করবে, তখন সাদ আর তমার বড় করে বৌভাতের অনুষ্ঠান করব। তমার জন্য কত গহনা তুলে রেখেছি আমি। লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে তমাকে ঘরে তুলব আমরা, আমার ছেলের একটা মাত্র বউ। সাদ এটুকু শুনে মুচকি হাসল। তার মায়ের এত স্বপ্ন তমাকে নিয়ে। একবার যদি টের পেত তমার পেটে পেটে এত সহায়তা নিয়ে আর বুদ্ধি, তাহলে আর ভুলেও তমার দিকে ফিরে তাকাত না। ঈদের ছুটি শেষ, কাল থেকে স্কুল কলেজ সব শুরু। তমারও কাল থেকে স্কুল শুরু, সাদের ও কলেজ শুধু কাল থেকে। তাই আজ দুপুরে খাবার খেয়েই সবাই রওনা দেবে। তমার আজ মন ভীষণ খারাপ। সাদ চলে গেলে কার সঙ্গে ঝগড়া করবে তমা? কেন সাদ এত অল্প সময়ের জন্য আসে? আর কতগুলো থেকে গেলে কি হতো? কলেজে কয়দিন না গেলে কি এমন ক্ষতি হতো? তমা দুপুরের রাগ করে কিছুই খেল না। সাদ চলে যাওয়ার আগে একবার সাদের সঙ্গে দেখাও করল না। রাগে দুঃখে গাছতলায় মাথা নিচু করে বসে রইল। সাদকে অনিতা তারা দিতে শুরু করলেন। এখন না বের হলে দেরি হয়ে যাবে পৌঁছাতে। সাদ ঘুরে ফিরে শুধু তমাকে খুঁজছিল। তমাকে খুঁজে না পেয়ে পুকুর পাড়ে দৌড়ে গেল। তমা যে সেখানেও নেই। তবে গেল কোথায় তমা? তমাকে খুঁজতে খুঁজতে বাড়ির পেছনের গাছতলায় এলো সাদ। তমা মাথা নিচু করে বসে আছে। সাদ তমার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে তমাকে ডাক দিল, তমা। তমা প্রত্যুত্তরে কোনো জবাব দিল না। এই মানুষটার সঙ্গে কোনো কথা নেই তমার। সাদ তমার মাথাটা উঁচু করে ধরল। কেঁদে কেটে মুখ লাল টকটকে বানিয়ে ফেলেছে। সাদ বিনয়ের স্বরে বলল, আমি কি একেবারে চলে যাচ্ছি? আবার আসবো তো? তমা তবুও নিরুত্তর। সাদ তমাকে বুকে জড়িয়ে নিয়ে গভীর মমতায় বলল, এই কিছুদিন পরপরই তো দেখা হয়, তবুও তুমি এমন কেন করো? ফোনও তো আছে, ভিডিও কল দেবে, আমাকে দেখতে পাবে। তমা সাদের হাত সরিয়ে দিয়ে বলল, ওখানে শুধু দেখা চায়, ছোঁয়া তো চায় না। সাদ এবার কিছুটা চুপ হয়ে গেল। তমার কথার কোনো উত্তর খুঁজে পেল না। নিবিড় কণ্ঠে তমাকে বলল, এখন তো অল্প অল্প দেখা হচ্ছে। আমার যখন পড়াশোনা শেষ হবে তখন অনেক অনেক দিন একসাথে থাকতে পারবো আমরা। এখন যদি পড়াশোনা ঠিকমতো না করি, ফাঁকি দেই, তাহলে তো আম্মু তোমার সঙ্গে দেখাই করতে দেবে না। তমা চুপ করে বসে রইল। সাদ স্নেহ মাখা কণ্ঠে তমাকে বলল, আমি চাই এবার। তমা মাথা নাড়িয়ে বলল, আবার আসবেন তো? সাদ হেসে বলল, আবার যখন আসবো অনেক অনেক দিন থাকবো, খুব মজা করব তখন। তমা হঠাৎ দৌড়ে এসে সাদকে চাপতে ধরল। সাদ নিবিড় বন্ধনে আঁকড়ে ধরল তমাকে। তবে দূর থেকে অনিতার গলার স্বর শুনে আস্তে আস্তে বাঁধন হালকা করে সাদকে মুক্ত করে দিল তমা। আসি তবে। সাদ এটুকু বলেই পেছনে ফিরে হাঁটতে শুরু করল। তমা পেছনে থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাদ কিছু দূর গিয়েই আবার পেছনে ফিরে তাকালো। অবাক করার বিষয়, সে আর ক্রোধনরত তমাকে দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে লাল শাড়ি ও অলংকার পরিহিত বিয়ের সাজে দাঁড়িয়ে থাকা তমাকে। আচ্ছা, মাঝে বলেছিল তমাকে লাল শাড়ি পরিয়ে বৌভাতের অনুষ্ঠান পালন করবে, তখন কি তমাকে দেখতে এরকমই লাগবে? সাদের পড়াশোনার পর্ব শেষ। পড়াশোনা শেষ করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। আঙুর বালা ইনিয়ে বিনিয়ে অনিতাকে সাদ আর তমার রিসেপশনের ব্যাপারটা মনে করিয়ে দিলেন। অনিতা ভেবে দেখলেন আসলেই সাদ আর তমা দুজনেই এখন বড় হয়ে গেছে। তমারও 18 বছর হয়ে গেছে। তাই এখন বড় করে রিসেপশনের অনুষ্ঠান করাই যায়। ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিলেন আজিম মহসিন খানের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন। আলতা পায়ে পুকুরে পা ডুবিয়ে বসে রয়েছে এক তরুণী। কিশোরী থেকে তরুণীতে রূপান্তরিত হওয়া মেয়েটি আসলে তমা। চঞ্চলতা আগের থেকে বেশ খানিকটা কমে গেছে। খুব বুদ্ধিমতী আর গুছানো প্রকৃতির মানুষ তমা।
আগের মতো লাফঝাপ দৌড়দৌড়ি সব একেবারে বাদ। আঙুর বালাকে অনিতার রাতে ফোন দিয়ে চলে আসতে বলল। মহসিনের সাথে তার আলোচনা শেষ। সাদ এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাই এখন ওরা একসাথে থাকতেই পারে। সকালে তোমাকে আর অনিতাকে ট্রেনে উঠিয়ে দিল রাফসিন। বাসেই যাওয়ার ইচ্ছে ছিল, তবে আঙুর বালার পছন্দ ট্রেন, তাই ট্রেনে করেই যাচ্ছে তারা। রাফসিনরা আর তোমার পরিবার ঢাকা যাবে আরো 2 দিন পরে। আগে আঙুর বালা গিয়ে তোমার আর সাদের রিসেপশনের ডেট ঠিক করুক, তারপর সবাই একসাথে যাবে। জানালার পাশের সিটটাই বেছে নিয়েছে তমা। পাশে আঙুর বালা বসে আছে। তমা চুপ করে জানালার পাশে হেলান দিয়ে পুরনো অতীতে ফিরে গেল। কত মায়া, কত স্মৃতি জমা আছে সেখানে। সাদ তখন ইন্টার পরীক্ষা দিয়ে গ্রামে ঘুরতে এসেছে। মহসিন খান আর অনিতা সেবার আসেনি। সাদ একাই এসেছিল। সাদ এসেই রাফসিন চাচার সঙ্গে বাজার করতে গেল। এক গাদা বাজারের বস্তা নিয়ে বাড়ি ফিরে এলো। এসেই বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকেই জোরে আছাড় খেল। কি একটা অবস্থা! এত বড় ছেলে আবার মাটিতে আছাড় খায় কিভাবে? বাড়ির কাজের লোক সকালে পানি দিয়ে ঘর পরিষ্কার করছিল, কিন্তু কে জানতো সাদ তখন বাড়িতে আসবে আর জোরে আছাড় খেয়ে মাটিতে পড়বে। তমার চোখে সাদের আছড়ে মাটিতে পড়ার দৃশ্যটা ভেসে উঠতেই তমা খিটমিটিয়ে হেসে উঠল। আঙুর বালা তমার হাসি দেখে বিরক্ত হয়ে বলল, পাগল হইছস নি? একলা একলা হাসুস কার লগে? তমা কোনো জবাব দিল না, চুপচাপ বসে রইল। জানালার পাশে মাথা ঠেকিয়ে ঘুমু চোখে কয়েকবার তাকালো, এরপরে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। রেল স্টেশনে নেমেই আঙুর বালা আর তমা দেখল মহসিন খান মা আর ছেলের বউকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তমা মাথা নিচু করে সালাম দিল। সেখানে থেকে বাসে করে বাড়িতে পৌঁছালো তমা। কত বড় শহর, কত কত মানুষ, এত বড় বড় দালান কোঠা। তমা অবশ্য আগে আরো 2বার শহরে এসেছিল। মায়ের শরীর খারাপ করেছিল, তাই চিকিৎসার জন্য এসেছিল। বাড়িতে পৌঁছে আঙুর বালা আর তমাকে নিয়ে দোতলায় উঠল মহসিন। কলিং বেল বাজিয়ে খানিকটা সময় দাঁড়াতে হলো। অনিতা এসে গেট খুলে দিয়ে আঙুর বালাকে সালাম দিল। তমা অনিতাকে সালাম দিয়ে ভয়ে ভয়ে বাড়ির ভেতরে ঢুকল। দরজা দিয়ে ঢুকতেই আগে ড্রয়িং রুম পড়ে, এরপর বাকি ঘরগুলো। তমা একটা ঘরে টুক করে উকি দিয়ে দেখল। খুব সুন্দর, কিন্তু গ্রামের ঘরগুলোর মতো এত এত বিশাল বিশাল ঘর নেই। তমা আর আঙুর বালা, অনিতা, মহসিন সবাই একসঙ্গে খাবার খেয়েছে। মহসিন খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে গেছে। অনিতা আর আঙুর বালা গল্প করছে। আঙুর বালা পানের ডাবা থেকে পান খাচ্ছে। তমা অনিতার মাথার কাছে বসে বসে তাদের গল্প শুনছে, আর আঙুর বালা জানালার কাছে বসা। কলিং বেলের আওয়াজ পেতেই অনিতা তমাকে গেটটা খুলে দিয়ে আসতে বললেন। তমা গেট খুলতেই দেখতে পেল টাক মাথার একটা লোক দাঁড়িয়ে আছে। মাথায় লাল লাল রক্তের ন্যায় কিছু ছড়িয়ে আছে। তমা ভয়ে ভয়ে বলল, জি বলুন। লোকটি রাগান্বিত গলায় বলল, এই বাসায় পান খায় কে? তমা ভীত গলায় বলল, কেন? লোকটি নিজের মাথার দিকে আঙুল দেখিয়ে বলল, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই বাড়ির জানালা দিয়ে একজন আমার মাথায় পানের পিক ফেলেছে। এত বড় সাহস! এটা কেমন আচরণ? জানালা দিয়ে ময়লা ফেলা কেমন ভদ্রতা? তমা ক্যাবলা কান্তের ন্যায় লোকটির দিকে তাকিয়ে আছে। বজরা, তো বুড়ি ছাড়া আর কারোর কাণ্ড নয় এটা। বুড়ি সবসময় তমাকে বিপদে ফেলে। আজ কি করলো? একটা টাকলু লোকের মাথায় পানের পিক ফেলে মাথা লাল বানিয়ে দিয়েছে। ছিহ, কি একটা অবস্থা! তমা বিনয়ের স্বরে লোকটাকে বলল, মাফ করবেন, বাসায় বুড়ো মানুষ আছে তো, তাই বুঝতে পারেনি। ইচ্ছে করে করেনি আসলে, আর হবে না কখনো। আমি নিষেধ করে নিব, আপনি একটু কষ্ট করে মাথাটা পরিষ্কার করে নেবেন। লোকটা রাগে খিটমিট করতে করতে চলে গেল। তমা যেন হাফ ছেড়ে বাঁচল। অচেনা অজানা শহর, তার মধ্যে আবার এই নালিশ। তমা আঙুর বালা আর অনিতার সামনে গিয়ে বসল। মুখটা বেশ শুকনো। অনিতা আদুরে ভঙ্গিতে তমাকে বললেন, কি হয়েছে? মুখ এত খই ভাজার মতো শুকনো কেন? কে এসেছিল তখন? তমা লম্বা শ্বাস নিয়ে অনিতাকে সবটা খুলে বলল। অনিতার তো হেসে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। আঙুর বালা আমতা আমতা করে বলল, হাসুস কে তোমরা? বইলা হইয়া গেছি, ভুল তো হইতে পারে। এইটা লইয়া তোমরা আঙুনে বেটকাইবা? শাশুড়ির মুখ থেকে এহেন কথা শুনে অনিতা চুপ হয়ে গেলেন। পানের পিক ফেলার জন্য একটা ছোট্ট স্টিলের কোটা খুঁজে দিলেন। যে কয়দিন আঙুর বালা এখানে থাকবে, এই পিকদানিতেই পানের পিক ফেলবে। তমা মহা সংকোচে পড়েছে। সংকোচ এড়িয়ে কাউকে কিছু বলতেও পারছে না। এখানে আসার পর থেকে পুরো বাড়িতে বেশ কয়েকবার ঘুরপাক খেয়েছে, কিন্তু একবারও সাদকে দেখল না যে। আচ্ছা, সাদ কোথায়? সাদ কি জানে না আজ যে তমা আসছে? সাদের সাথে 2 বছরের বেশি সময় ধরে দেখা হয় না তমার। আগে ঘন ঘন গ্রামে আসতো,
কিন্তু এখন নাকি চাকরি বাকরির চাপে আসতে পারে না। অনিতা আর মহসিন কিছুদিন পরপরই গ্রামে যেত। তখনই তাদের মুখ থেকেই তমা এসব শুনেছে। কিন্তু সাদ কি জানে তমা যে তার অপেক্ষা করছে? না, সাদ জানবে কি করে? সাদের সাথে তো কোথাও হয় না বেশি। সাদের সেক্ষেত্রে জানার কোথাও না। অনিতা গরম গরম পাকোড়া ভাজছে, তমাও টুকটাক সাহায্য করছে। গরমের মধ্যে রান্নাঘরের কাজ যত জলদি শেষ করা যায় তত ভালো। আঙুর বালা পান চিবুতে চিবুতে অনিতাকে বললেন, শুনো, একটা সময় আহি যখন পোলাপানের বুঝো জ্ঞান আহে। তমারে দেখছো তুমি? আগের তমারের দেহ আর এখনকার তমারের দেহ। আগে কি লাফালাফি ঝাপাঝাপি করত, আর এখন দেখছো পানি লড়ে তাও অয় লড়ে না। আমি ওর দুষ্টামির লাইগা ওরে কোনোদিন কিছু কই নাই। আমি জানি পোলাপান মানুষ এমনই। এত জ্ঞান থাকলে কি আর দুষ্টামি ফাইজ লামি করত? আর অয়ে তো তমগু সাদের মতো শহরে বড় হয় নাই। গ্রামের পোলাপান কেমন হয় বুঝুন না তুমি? অনিতার শাশুড়ির কথার প্রত্যুত্তরে একটু শব্দও করল না। মুরব্বী মানুষ বাড়িতে থাকলে অনেক কথাই বলবে, অনেক উপদেশই দেবে। এসব নিয়ে মনে কষ্ট পাওয়াটা এক ধরনের বোকামি। পাকোড়া ভাজা শেষ করে তমা সব টেবিলে তুলে রাখল। অনিতা পাশ থেকে বললেন, স্বাদের জন্য অল্প কয়েকটা আলাদা করে রেখে দাও। একটু পরে অফিস থেকে আসবে ছেলেটা। তমা অগোচরে মুচকি হাসল। সে বেমালুম ভুলে গিয়েছিল স্বাদের যে এখন অফিস আছে। কি ভুলমনা হয়ে যাচ্ছে দিন দিন তমা। সোফায় পা উঠিয়ে বসে একটু পরে পরে ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে তমা। 7:45 বেজে গেল। স্বাদ আসছে না কেন? তমা মাথা নিচু করে পা দুলাচ্ছে। আঙুর বালা পাশে বসে বসে সুপারি কাটছে। অনিতা হঠাৎ ঘরে ঢুকে আঙুর বালা আর তমাকে বলল, আম্মা, খেতে চলুন। আপনার নাতি আপনার ছেলে সবাই বাড়ি ফিরেছে। আমি টেবিলে খাবার বাঁচি, আপনারা বসে পড়ুন। এই তমা, তুমিও এসো। তমা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এতক্ষণ স্বাদের অপেক্ষায় ছিল সে। তাহলে এখন স্বাদের সামনে যেতে এত আস্ততা গ্রাস করছে কেন তাকে? আঙুর বালা তমাকে একটা চিমটি কেটে বলল, এই উঠস না কে? খাইতে লো। তমা আঙুর বালার সঙ্গে খাবার টেবিলে গিয়ে বসল। স্বাদ তমাকে দেখে ভ্রুগুলো কিছুটা উঁচু করে বলল, আরে থমাস আলভা এডিসন যে। কি খবর? গবেষণা কেমন চলছে? তমা বেশ বিরক্তি প্রকাশ করলো এবারে। কথা নেই বার্তা নেই। পুরনো কথা নিয়ে এখন খোঁচাখুচি করছে। অনিতা পাশ থেকে হেসে স্বাদকে বলল, উফ স্বাদ, মেয়েটাকে শান্তি দেবেন না নাকি? কবে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। এটা নিয়ে এখনো এত খোঁচা দিচ্ছ? স্বাদ দুষ্টুমির ভঙ্গিতে একবার তমার দিকে তাকিয়ে আবার খাবারের প্লেটের দিকে মনোযোগ দিল। তমা আবার স্মৃতিতে ফিরে গেল। তখন তমা ক্লাস 10-এ পড়ছে। পরিবারের সবার সামনে স্বাদ তমাকে জিজ্ঞেস করেছিল, তুমি পড়াশোনা করে কি হতে চাও তমা? তমা হচ্ছে বিশ্ব ফাঁকিবাজ সমিতির সদস্য। পড়াশোনার ইচ্ছে নেই আবার বড় হওয়া। নিজেকে সবার সামনে বড় ভাবে উপস্থাপন করার জন্য সে মুহূর্তে তমা বলেছিল সে বড় হয়ে বিজ্ঞানী হতে চায়। কিন্তু মজার বিষয়ে তমা ব্যবসায়ী শিক্ষা বিভাগের ছাত্রী। তখন এটা নিয়ে পরিবারের সকলে হাসাহাসি করেছিল। তমা বেখেয়ালি মনে কথাটা বলেছিল। নিজের ভুল বুঝতে পেরে জিহ্বা কামড়ে ধরেছিল সে। কিন্তু আর কি করার? স্বাদ আজ অবধি সে কথাটা ভুলেনি। তমাকে দেখা মাত্রই থমাস বলে ডেকে তমাকে বিরক্ত করে। পুরনো কথা মনে হতেই তমা মিটমিট করে হেসে ফেলল। দুরন্ত শৈশব যেন বারবার হাত ছানিয়ে ডেকে ওঠে। খাওয়া দাওয়া শেষ করে বড় রুমে গিয়ে বসেছে সবাই। স্বাদ নিজের ঘরে চলে গিয়েছে। অনিতা, মহসিন আর আঙুর বালাকি নিয়ে যেন আলাপ আলোচনা করছে। তমা গিয়েছিল একবার, তবে ঢোকার সাথে সাথেই অনিতা বলে দিয়েছে, একটা দরকারি বিষয়ে কথা বলছি আমরা। তুমি অন্য ঘরে গিয়ে বসো। তমা সে কারণে সরে গিয়েছে। ভালো লাগছে না কিছু তোমার? কেমন একটা আটকা জায়গা, দম বন্ধ হয়ে আসে বারবার। অনিতা জোরে সোরে তমাকে ডাক দিল। তমা দৌড়ে যেতেই অনিতা বলল, স্বাদকে একটু ডেকে নিয়ে আসো তো, ওর সাথে একটা জরুরি কথা আছে। তমা স্বাদকে ডাকতে আলতো পায়ে স্বাদের ঘরের দিকে এগোলো। দরজাটা হালকা করে লাগানো। তমা দরজাটা ছুতেই দরজাটা খুলে গেল। স্বাদ ল্যাপটপের দিকে তাকিয়ে আছে গভীর মনোযোগে। তমা হালকা করে একটা কাশি দিল। স্বাদ ল্যাপটপের দিক থেকে মনোযোগ সরিয়ে তমাকে বলল, কি খবর থুমম্মা? এত গুটিসুটি মেরে বসে আছো কেন? তমা কিছুটা নিস্তব্ধ হয়ে গেল। নীরব কণ্ঠে বলল, আম্মু ডাকছে আপনাকে। স্বাদ তমার পাশ ঘেঁষে বলল, শুধু আম্মুই নাকি আরো কেউ ডাকছে? তমা কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। কিছু বলার আগেই অনিতা জোরে জোরে স্বাদ বলে ডাক দিল। স্বাদ ল্যাপটপ ফেলে দৌড়ে ছুটে গেল। তমা স্বাদের ঘরের এপাশ ওপাশ ঘুরে দেখল। সুন্দর। সবাই কি নিয়ে কথা বলছে সেটা তমা জানে না। কেউ তমাকে ওখানে যাওয়ার অনুমতি দেয়নি।
সাদকে ডেকে পাঠিয়েছে। একটু পরে হয়তোবা তাকেও ডেকে পাঠাবে। একটু পরে সত্যি সত্যি অনিতা তমাকে ডেকে পাঠালো। তমা ভয়ে ভয়ে সে ঘরে গেল। মহসিন সোফায় গুরুগম্ভীর ভাবে বসে আছে। মহসিনের পাশে সাদ। আনুর বালা পাশের চেয়ারে বসা। আর অনিতা দেয়াল বরাবর দাঁড়িয়ে আছে। অনিতা তমাকে প্রশস্ত ভঙ্গিতে বললেন, তমা তুমি আর সাদ দুজনেই এখন যথেষ্ট বড়। এখন তোমাদের আর আলাদা থাকার বয়স নেই। আমরা ঠিক করেছি সামনের মাসের 5 তারিখে বড় করে তোমাদের রিসেপশনের অনুষ্ঠান করব। সবাইকে দাওয়াত করে পেট ভরে খাওয়াবো। তুমি আর সাদ এই বাড়িতে একসাথে থাকবে। এখন বলো তোমার কি কোনো আপত্তি আছে? জীবনটা তোমার আর সাদ দুজনেরই। আমি মনে করি তোমাদের দুজনেরই মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ। সাদ ইতিমধ্যেই নিজের মতামত প্রদান করেছে। এখন তুমি তোমার মতামত জানাও। তমা কিছুটা স্তব্ধ হয়ে গেল। উৎকণ্ঠাযুক্ত কণ্ঠে বলল, আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। আমার কোনো আপত্তি নেই। অনিতা তমার কথা শুনে মুচকি হাসলেন। সাদ পাশ থেকে বলল, উফ, কি ঢং, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অনিতা অগ্নিদৃষ্টিতে সাদের দিকে তাকাতেই সাদ চুপ হয়ে গেল। তমা লজ্জা পেয়ে তখনও মাথা নিচু করে বসে আছে। প্রচণ্ড লজ্জা লাগছে তার। আনুর বালা অনিতাকে বলেছিল আজকে থেকেই সাদ আর তমাকে একসঙ্গে ঘুমোতে দিতে, কিন্তু অনিতা নারাজ। একেবারে রিসেপশনের অনুষ্ঠান শেষ করেই ঘর সাজিয়ে ফুলসজ্জার খাট সাজিয়ে দেবে। তখন ওরা একত্রে ঘুমোবে। আনুর বালাও চুপ হয়ে গেছেন। প্রস্তাবটা মন্দ নয়। তমা আনুর বালার সঙ্গে টেবিলে বসে আছে। আনুর বালা চুন ভেজাচ্ছেন পানিতে। সাদও একই টেবিলে বসে আছে। তমা আর সাদ পুরো মুখোমুখি বসে আছে। তমা সে কারণে লজ্জায় সামনে তাকাচ্ছে না। সাদ দুষ্টুমি করে তমার পায়ে পা দিয়ে খোঁচা দিল। তমা বুঝতে পেরে পা সরিয়ে নিল। সাদ আবারও তমার পায়ে খোঁচা দিতে গেল। কিন্তু তমা পা পেছনে রাখার ফলে আঙুর বালার পায়ে খোঁচা লাগল। আঙুর বালা সাদের দিকে তাকিয়ে বলল, ভুল নম্বরে ডায়াল করছো নাতি। পা দা সরাও। এই পা তোমার বউয়ের না। তমা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। সাদও লজ্জায় লাল হয়ে আমতা আমতা করতে লাগল। সাদ একটা পিৎজার অর্ডার দিয়েছে। অনিতা ঘুমাতে যাওয়ার আগে বলে গেছে তমাকেও পিৎজা ভাগ করে দিতে। সাদ তমার জন্য প্লেটে পিৎজা রেখে তমার দিকে বাড়িয়ে দিল। তমা প্লেটে হাত দেওয়া মাত্রই আঙুর বালা তমার হাত থেকে প্লেট কেড়ে নিল। সাদকে পিৎজার ওপরে থাকা মাশরুম দেখিয়ে বলল, এডি কি ব্যাঙের ছাতা না? সাদ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আঙুর বালা জোরে সরে টেবিলের ওপরে প্লেটটা রেখে বলল, ঢাকা শহরে থাকতে থাকতে তোরা খাচ্ছ, হয়ে গেছস। খাইছ, খানাদানা লইয়া পইরা থাকস। ব্যাঙের ছাতাটা শুদ্ধ খাস। ছি 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 ছি, খানার কি অভাব পড়ছে দেশে? নাকি দেশের দুর্ভিক্ষ লাগছে? তমা আর সাদ দুজনেই বোকার মতো তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না কেউ। তমা দেখো তো কোন শাড়িটা বেশি সুন্দর। অনিতা এটুকু বলেই তমার দিকে বেশ কিছু শাড়ি এগিয়ে দিল। তমা কিছুটা দ্বিধায় পড়ে গেল। দোকানে এত এত শাড়ি, কোনটা থেকে কোনটা বেছে নেবে? তমা শাড়িগুলো আবার অনিতাকে এগিয়ে দিয়ে বলল, আমার তেমন পছন্দ অপছন্দ নেই। আপনি পছন্দ করুন আম্মু। অনিতা বেছে একটা নীল বেনারসি শাড়ি বের করলো। তমাকে দেখিয়ে বলল, এই শাড়িটা কত সুন্দর। দেখো তমা, পছন্দ হলে বলো এটাই নেব। তনার পাশাপাশি সাদর শাড়িটার দিকে একবার তাকালো, কিন্তু পরক্ষণেই আবার মুখ ফিরিয়ে নিল। মাঝে বলেছিল তোমাকে লাল শাড়ি পরিয়ে ঘরে তুলবে, তাহলে এখন কথার বরখেলাপ করলো কেন? সাদ একবার কথাটা মুখ ফুটে বলতে চাইল, তবে সেই সুযোগ পেল না। তমাও সম্মতি জানিয়ে দিয়েছে। শাড়িটা তমারও বেশ পছন্দ হয়েছে। অনিতা ওই নীল বেনারসিটাই নিয়ে নিল তমার জন্য। অনুষ্ঠানের দিন তমা এটাই পরবে। কেনাকাটা শেষ করে সবাই খুশি মনে বাড়ি ফিরল। সাদের মন প্রচণ্ড খারাপ। এমন কেন হলো তার সঙ্গে? কত স্বপ্ন বুনে ছিল এই লাল শাড়ি নিয়ে। মা কেন লাল শাড়ি কিনল না? বেছে বুছে ওই করকরা নীল শাড়িটাই কেন নিল? কি করকরে রং, দেখলেই চোখ ঝলসে যায়। মা তবুওই বা যে রঙের শাড়িটাই নিল তমার জন্য। সাদ দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হলো। রিক্সা ভাড়া করে বেনারসি পল্লী পৌঁছালো। আজকে অফিস কামাই দিয়েছে সাদ। সকালে গিয়েছিল বউ ভাতের অনুষ্ঠানের জন্য কার্ড ছাপাতে দিতে। এরপর তমার শাড়ি কেনার জন্য বেনারসি পল্লীতে এসেছিল। সাদ বহু খোঁজাখুঁজির পর আগের দোকানটার খোঁজ পেল। ভেতরে ঢুকেই দূর থেকে একটা লাল শাড়ির দিকে ইশারা করে দোকানদারকে প্যাক করে দিতে বলল। এই শাড়িটাই তখন সাদের পছন্দ হয়েছিল। মাকে বলার আগেই মা ওই নীল শাড়িটা নিয়ে নিল। না হলে নিশ্চিত এই শাড়িটাই সাদ তমার জন্য নিয়ে নিত। সাদ শাড়িটা নিয়ে বাড়ি ফিরে চলল। শাড়িটা তো কেনা হলো, তবে তমাকে এই শাড়িটা দেবে কিভাবে? মা যদি রাগ করে? সাদ এক প্রকার চিন্তায় পড়ে গেল শাড়ি নিয়ে।
বাড়ির সবাই নিশ্চিত এটা নিয়ে হাসাহাসি করবে। সাদ বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। বাড়ি ফিরে সাদ দেখল তমা সোফার রুমে বসা। সাদ শাড়িটা তমাকে দিয়ে বলল, এটা বড় অনুষ্ঠানের দিন। সাদ কথা শেষ করেই চলে এলো। ভীষণ লজ্জা লাগছিল সেই মুহূর্তে তমার সামনে দাঁড়িয়ে কথা বলতে, কিন্তু কিছুই করার ছিল না। আর যাই হোক, অনুষ্ঠানের দিন তমা লাল শাড়ি পরবেই। তমা শাড়িটা হাতে নিয়ে হতবিহ্বলের মতো দাঁড়িয়ে রইল। এখন কি হবে? একবার হাত দিয়ে শাড়িটা বের করে দেখল তমা। শাড়িটা খুব সুন্দর, সিঁদুর লাল। কিন্তু অনিতাও তো একটা শাড়ি দিয়েছে। কোনটা পরবে তমা? তমা ঘরে গিয়ে অনিতাকে শাড়িটা খুলে দেখালো। অনিতা জিজ্ঞেস করলো, এই শাড়িটা কে দিল? আমি তো তোমার জন্য অন্য শাড়ি কিনেছি। তমা ভয়ে ভয়ে উত্তর দিল, সাদ দিয়েছে। অনিতা প্রথমে একটু বিস্মিত হলো। তার এত লাজুক ছেলেটা বউয়ের জন্য শাড়ি কিনে নিয়ে এলো, তাও কাউকে না জানিয়ে। অনিতা তনার অগোচরে মুচকি হেসে বলল, তোমার ইচ্ছে যেটা খুশি পরো। তমা চিন্তিত গলায় বলল, কিন্তু। অনিতা তমাকে কিছু না বলতে দিয়ে নিজেই বলল, তোমার বর তোমার জন্য শাড়ি কিনে এনেছে। আমার আর কি বলার থাকতে পারে? তোমরা তো আর ছোট না। তমা এরপর অভয়ে শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে চলে গেল। সাত সকালে অফিসে যাবে। তমা আর অনিতা তখন রান্নাঘরে। আনুর বালা ডাইনিং রুমে বসে আছে। সাত বাড়ি থেকে বের হওয়ার সময় বলল, আম্মু আমি গেলাম, তুমি গেটটা লাগিয়ে দাও। অনিতা কাজের ব্যস্ততায় তমাকে গেটটা লাগিয়ে দিয়ে আসতে বলল। সাত চলে গেছে ভেবে তমা যেই না গেটের সামনে দাঁড়িয়েছে তখনই সাত তমার গালে একটা জোরে চিমটি কেটে দিয়ে দৌড়ে পালিয়েছে। গাল খসতে খসতে তমা বিরক্ত মাখা মুখ নিয়ে জোরে গেট লাগালো। এটা কোন ধরনের অসভ্য তামি? কাল রাতে রাফসিন তার পরিবার সহ সাদের বাড়িতে উঠেছে। সকালে তমা তার বড় ভাই শফিককে ফোন করেছিল। জুলেখার শরীরটা একটু খারাপ, তাই শফিক জুলেখাকে নিয়ে অনুষ্ঠানের দিন সকালে আসবে। মহসিন খান তার ছোট ভাই রাফসিনকে বললেন রিসেপশনের অনুষ্ঠানের জন্য বানানো কার্ডগুলো ঠিক আছে কি না তা দেখতে। রাফসিন সম্মতি জানিয়ে কার্ডগুলো একটা একটা করে চেক করল। কার্ডগুলো সব আজ বিকালেই এসেছে। এখন শুধু নাম লিখে দিয়ে দেওয়া বাকি। রাফসিনের সাথে তমাও কার্ড খুলে খুলে দেখছে। রাফসিন নিজেই তমাকে ডেকেছে তার সঙ্গে সাহায্য করার জন্য। তমা কার্ড হাতে নিয়ে খুলতেই তমার চোখ ছানাবড়া। তমার নামের জায়গায় থোমা লিখা। তমা কার্ড নিয়ে এদিক ওদিক তাকালো। কার্ডগুলো দেখলেই মানুষ এখন তার নাম নিয়ে হাসাহাসি করবে। ছি ছি, কি বিচ্ছিরি একটা পরিস্থিতি। তমা কার্ড হাতে নিয়ে গুরুগম্ভীর হয়ে বসে রয়েছে। এটা নিশ্চিত সাদের কাজ। সাদি তো কার্ডের অর্ডার দিতে গিয়েছিল। সাদি এমনটা করেছে। তমা কার্ডটা হাতে নিয়ে মহসিন খানকে দেখালো। মহসিন খান বললেন, টাইপিং মিস্টেক হয়েছে মা। এই রাফসিন কার্ডের মধ্যে তমার নামটা শুদ্ধ করে লিখে দিত। রাফসিন প্রত্যেকটা কার্ডে তমার নাম শুদ্ধ করে লিখে দিল। থোমা কেটে তমা। তমা আজ সাদের ওপরে বেশ চড়ে আছে। সাদকে সামনে পেলেই কাঁচা চাবিয়ে খেয়ে ফেলবে এটা তো নিশ্চিত। সাদ বাড়িতে এসেই কিছুক্ষণ ফ্লোরে বসে বসে কার্ডগুলো ঘাঁটল। তমা সাদের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি কার্ডে আমার নাম ভুল লিখিয়েছেন কেন? সাদ ব্যস্ত কণ্ঠে বলল, কোথায়? ঠিকই তো আছে, থমাস আলভা এডিসন। তমা বিরক্ত হয়ে সাদের সামনে থেকে সরে গেল। এত বেশি বোঝে এই ছেলেটা। বাইরে প্রচণ্ড দমকা হাওয়া বইছে। টুপটাপ করে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। রিসেপশনের অনুষ্ঠান কালের রাতে হবে, তাই তমা আজ হাত ভরে মেহেদি দিয়েছে। অনিতা দিয়ে দিচ্ছে তমার হাতে মেহেদি। সাদ বেশ কয়েকবার উকি ঝুঁকি মেরে গিয়েছে। অনিতাকে সামনে দেখে আর তমাকে কিছু বলার সাহস পায়নি। দুহাত ভর্তি করে মেহেদি দেওয়া শেষ তমার। অনিতা অন্য কাজের রান্নাঘরে যেতেই সাদ এসে তমাকে বিরক্ত করা শুরু করলো। এই একটু আগেই অফিস থেকে এসেছে সাদ। মেহেদির টিউব হাতে নিয়ে সাদ বলল, হিলু থুমুমা, কি অবস্থা? মেহেদি দেওয়া হচ্ছে। মেহেদি কই দেখি তো। তমা বিরক্ত হয়ে জোরে সাদের শার্টে মেহেদি ছুঁয়ে দিল। তমাই বাকি করবে। সাদ সব সময় জ্বালিয়ে মারছে। এই কতক্ষণ আগে টেবিলে এক গাদা পানি ফেলে দিয়েছে। কিছু বলাও যায় না এখন। কিছু বললেই সবার সামনে থমাস থমাস বলে ব্যঙ্গ করে। সাদ একবার নিজের শার্টের দিকে তাকালো। অফিসের ইউনিফর্মটা তমা মেহেদি লাগিয়ে শেষ করে দিয়েছে। সাদা শার্টটা পুরো গেছে। একটু আগে অফিস থেকে এসে আর ইউনিফর্ম খোলা হয়নি। তমা এই ফাঁকে মেহেদি লাগিয়ে দিয়েছে শার্টে। সাদ একবার বারান্দার দরজা খুলে বাইরে তাকালো। ঝিরিঝিরি বৃষ্টির আওয়াজে মুখরিত চারপাশ। সাদ দ্রুত বারান্দার দরজা বন্ধ করে ড্রয়িং রুমের দিকে ছুটল। যা করার এখনই করতে হবে, না হলে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। সাদ এক ছুটে ড্রয়িং রুমে গিয়ে তমার হাত টেনে ধরে বাসার বড় দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। তমা হতবিহ্বলের ন্যায় সাদের দিকে তাকাচ্ছে বারবার। সাদ কোথায় নিয়ে যাচ্ছে তাকে?
সাদ তমার হাত ধরে তড়িঘড়ি করে ছাদে উঠল। ছাদ পুরো ভিজে গেছে বৃষ্টির পানিতে। সাদ ছাদে পৌঁছে তমার হাত আলগা করে দিল। তমা এদিক ওদিক তাকালো। সাদ এই বৃষ্টির মধ্যে তমাকে ছাদে নিয়ে এলো কেন? তমা নিচের দিকে তাকালো। লাল লাল রক্তের ন্যায় কি ছড়িয়ে পড়ছে মেঝেতে। তমা নিজের হাতের দিকেও তাকালো একবার। হাতের মেহেদি পানিতে ভিজে রং ছড়াচ্ছে। তমার ওড়নার নিচের অংশ আর গায়ে পরনে কামিজটার খানিকটা লাল টকটকে হয়ে গেছে। সাদ হাসতে হাসতে তমার দিকে তাকালো। এটা তমার প্রতি তার নেওয়া নীরব প্রতিশোধ। তমা তার শার্ট নষ্ট করে দিয়েছে মেহেদি দিয়ে। বিনিময়ে সে তমার জামা নষ্ট করে দিয়েছে। সুদবোধ। তমা বৃষ্টির পানিতে গা ভিজিয়ে ফেলেছে। বাজ পড়ার আওয়াজ হচ্ছে বারবার। তমার এতে অবশ্য কোনো নড়চড় নেই। রাতের বেলা বৃষ্টিতে ভেজেনি কখনো তমা, তাও আবার এমন অন্ধকারে। তমা স্থির দৃষ্টিতে সাদের দিকে তাকালো। সাদের সাদা শার্টে মেহেদির দাগ আরো ছড়িয়ে গেছে। সাদ তমার দৃষ্টির মানে বুঝতে পেরে তৃপ্ত কণ্ঠে তমাকে বলল, তুমি আমার শার্ট নষ্ট করেছ, আমি তোমার জামা নষ্ট করেছি। তমা নিজের জামার দিকে তাকালো। আসলেই নষ্ট হয়ে গেছে। এই জামা আর পরা যাবে না কখনো। সাদ তমার দিকে তাকিয়ে জোরে জোরে হাসল। বেশ হয়েছে, আরো করো দুষ্টুমি। অনেকক্ষণ হয়েছে তমা ছাদে এসেছে। এবার নিচে নামা দরকার। তমা খুব সাবধানে নিচের সিঁড়িতে পা দিল। মেঝে বৃষ্টির পানিতে ভিজে গেছে। সাবধানতা অবলম্বন না করলে পা পিছলে পড়ে হাড় ভাঙতে হবে। তমাকে চলে যেতে দেখে সাদ পেছনে থেকে বলল, এই মেয়ে যাচ্ছ কোথায়? তমা সাদের কথা শুনেও কোনো জবাব দিল না। সাদ দৌড়ে যেই না তমাকে ধরতে যাবে সেই মুহূর্তেই ধপাস। পা পিছলে ছাদের ওপরে উল্টে পড়েছে সাদ। তমা জোরে কিছু নিচে পড়ার মতো শব্দ পেয়েই পেছনে ফিরে তাকালো। ওমা, এ দেখি সাদ পড়ে আছে নিচে। সাদ কোমরে হাত দিয়ে ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, মাগো, আমার কোমরটা গেল গো। তমা সাদের কথা শুনে জোরে হেসে ফেলল। বেশ হয়েছে, বড় মানুষ থাকবে বড় মানুষের মতো। ছোট বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি ঝাপাঝাপি লাফালাফি করলে কি চলে? তমা সাদের দিকে আরেকবার তাকালো। সাদ তখনও কোমর ধরে বসে আছে। তমা মনে মনে সাদের একটা নাম দিল, কোমর ভাঙা সাদ। তমা সাদের দেওয়া শাড়িটাই পরেছে, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। তমা ধীর পায়ে রিসেপশনের অনুষ্ঠানে উপস্থিত হলো। সাদ তমাকে দেখা মাত্রই থমকে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মা যখন বলেছিল তমাকে লাল শাড়ি পরিয়ে ঘরে তুলবে, সাদ তখন এমনটাই কল্পনা করেছিল। কিন্তু বাস্তবটা একটু বেশিই সুন্দর। সাদ মুখটা ব্যঙ্গ করে তমাকে বলল, কাজের মেয়েরা যতই সুন্দর করে সাজুক না কেন, কাজের মেয়েদের বুয়ার মতোই লাগে দেখতে। তমা চোখ মুখ কুঁচকে সাদের দিকে তাকালো। এত সুন্দর একটা দিনেও এসব কেউ বলে? সাদ আবার তমাকে হাই দিয়ে বলল, হাই থম্মা, তোমাকে আজকে কি যে লাগছে না? পুরো আমাদের বাসার কাজের বুয়া রহিমা খালার মতো। রহিমা খালা অবশ্য তোমার মতো এত আটা ময়দা সুজি মাখেন না, তবুও উনি অনেক বিউটিফুল। তমা বিরক্ত হয়ে সাদের মুখশ্রীর দিকে তাকালো। সবসময় অপমান করে সাদ। সাদের কয়েকজন বন্ধু সাদ আর তমার সঙ্গে দেখা করতে এলো। সাদের সঙ্গে কথা বলে তমার দিকে এগিয়ে এসে বলল, আরে এটা আমাদের ভাবি না। আসসালামু আলাইকুম ভাবি। তমা সালামের জবাব দিয়ে কিছু বলার আগেই সাদ পাশ থেকে বলে উঠল, আরে কি যে বলিস না, আমার বউ কত সুন্দর। এটা আমাদের বাড়ির কাজের মেয়ে, ঘর মুছতে এসেছে এখানে। তমা রোষাগ্নি দৃষ্টিতে সাদের দিকে তাকালো। সাদের কথা সাদের বন্ধুরা ঠাট্টা হিসেবেই নিয়েছে। হাসতে হাসতে সবাই সাদকে বলল, সাদ তোর বদ অভ্যেস আর গেল না। ভাবি মন খারাপ করবেন না। ও এমনই, আসি ভাবি। সময় করে একদিন ঘুরে যাবেন আমাদের বাড়ি থেকে। এই সাদ, ভাবিকে নিয়ে যাস আমাদের বাড়িতে। সাদ তুখুর দৃষ্টিতে তমার দিকে বলল, হ্যাঁ, যাব একদিন সময় করে। আমার সুন্দরী বউকে নিয়ে যাব। আমি আবার বুয়াদের সাথে বেশি ঘোরাঘুরি করতে পারি না। সাদ এটুকু বলেই মুখ অন্যদিকে ফিরালো। তমার রাগে ওখানেই বসে পড়ল। সাদ সব সময় এমন করে, সবার সামনে এভাবে বলার কি খুব দরকার ছিল? সাদ তমার দিকে তাকিয়ে মুচকি হাসল। মহারানীর রাগে ফুলে ফেপে ঢোল হয়ে গেছেন। পুতুল আর নাদিয়াও তমার পাশে বসে ছিল অনেকটা সময়। তারা তাদের ভাবিমণিকে অনেক ভালোবাসে। খাওয়ার টেবিলে সাদের সঙ্গে বসেছে তমা। সাদ যদি তমাকে 1 মিনিটের জন্য শান্তি দিত। একটু পরপর তমার পায়ের নাগরাই দিয়ে খোঁচা দিচ্ছে। তমার হাতে চিমটি খাচ্ছে। তমা তবুও মুখ বুজে সহ্য করছে, কারণ আশেপাশে মানুষ আছে। ওনাদের সামনে সাদের সঙ্গে রাগারাগি করলে খারাপ ভাববে। সাদ এই সুযোগটাই নিয়ে ফেলল। খাওয়ার সময় তমার কানের কাছে ফিসফিস করে বলল, আস্তে খাও, খাবার কোথাও পালিয়ে যাচ্ছে না। এত এত খেলে পরে দোখা যাবে, রাতে ঘুমোতে গিয়ে আমার এত স্বাদের খাটটাই ভেঙে ফেলেছ।
আমার কিন্তু একটাই খাত ভেঙে গেলে কিন্তু নিচে শোয়াবো তোমাকে। তমা ত্যক্ত বিরক্ত হয়ে সাদের দিকে তাকিয়ে বলল, বাঁচাল। বিদায়ের সময় তমা কাঁদো কাঁদো চোখে শফিকার আরেকবার মায়ের দিকে তাকালো। জুইও তমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। জুই হলো তমার ভাবি, শফিকের বউ, খুব আদর করে তমাকে। তমারও জুইয়ের সঙ্গে বেশ ভাব। তমা এবার দৌড়ে গিয়ে তাদের জাপটে ধরে কেঁদে ফেলল। সাদ তমাকে টিপ্পনি কেটে বলল, আরে আস্তে কাঁদো, এমনিতেও কাজের বুয়াদের মতো লাগছে দেখতে। এর মধ্যে এত কাঁদলে দেখা যাবে তোমাকে দেখে মানুষ ভয়ে দৌড়ে পালাচ্ছে। কিন্তু কে শোনে কার কথা। গাড়িতে ওঠার আগ অবধি তমা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলল। গাড়িতে উঠে সবার সান্ত্বনাতে একটু হলেও ঠান্ডা হলো। তবুও মন বেজায় খারাপ তার। ফুলসজ্জার রাত, পুরো ঘর ফুল দিয়ে সাজানো। তমা চুটি করে খাটের মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে। সাদ কিছুটা অপ্রস্তুত ভাবে ঘরে প্রবেশ করল। তমা চুপচাপ বসে আছে, টু শব্দও করছে না। সাদ ঘরে ঢুকেই জোরে সোরে হাত ওপরে করে একটা হাই তুলল। তমা চমকে উঠে সাদের দিকে তাকালো। সাদ তমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, ঝাঁঝের রানী লবঙ্গ লতিকা, এবার যাবে কোথায়? তোমাকে তো এবার বাগে পেয়েছি। তমা ভয়ে আটসাট হয়ে বসল। কি নি, লজ্জা রে বাবা, কিছুই মুখে আটকায় না। সাদ তমার দিকে এগুতে এগুতে বলল, টানা কতগুলো বছর অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি খুব কঠিন একটা মানুষ, কিছুই বোঝো না। তমা মুখ ফুলিয়ে বলল, বড়রা যদি না আসতে দেয় তবে আমি কি করে আসতাম? সবকিছুতে শুধু আমারই দোষ খুঁজে পান আপনি। সাদ কিছুটা থেমে বলল, এবার এসব বাদ দাও থমা। একটু কাছে এসো তো, আমার পাটা টিপে বাঁধ, ব্যথা করছে অনেক। তমার রাগি রাগি চোখে সাদের দিকে তাকালো। সাদ তমার দিকে তাকিয়ে হেসে বলল, আমার লালটু বউ, রাগ করে না। ওটা তো এমনি বলেছি, তুমি তো লবঙ্গ লতিকা, তোমায় কত ভালোবাসে নিজের কাছে রাখবো। তোমাকে দিয়ে পা টেপাবো নাকি? তমা লজ্জা পেয়ে সরে যেতে চাইলে সাদ তমার হাত ধরে বলল, লাজের রাঙা হলো কনে বউগো, মালা বদল হবে এই রাতে। তমা আর্স্ট হয়ে সাদের বুকে মুখ গুজল। এই ছেলেটা যেন যেন কেমন কেমন, শুধু লজ্জা দেয়। সাদ তমার কানে কানে ফিসফিস করে বলল, লবঙ্গ লতিকা। তমা চোখ বন্ধ করে লজ্জায় মাথা নোয়ালো। সাদ তমাকে শক্ত বাঁধনে জড়িয়ে ধরল। তমা সাদের সান্নিধ্যে এসে পুরনো দিনের কথা ভেবে স্মৃতির মায়ে কেঁদে ফেলল। এই তো কিছুদিন আগেরই কথা, সাদের সঙ্গে তার বিয়ে হলো। একেবারে আদায় কাজকলায় সম্পর্ক তাদের, কেউ কাউকে দুচোখ পেতে দেখতে পারত না। কিন্তু এখন দুজনের প্রতি দুজনের অগাধ টান, ভালোবাসার অদ্ভুত অনুরক্তি। আচ্ছা এমনটা কি হওয়ার ছিল? তমা সাদের গায়ে ঝাঁকুনি দিয়ে বলল, আচ্ছা এটা কি বাস্তব? সাদ দুষ্টুমি করে তমাকে একটা চিমটি দিল। তমা কিছু বলার পূর্বেই সাদ বলল, ঝাঁঝের রানী লবঙ্গ লতিকা, সবকিছুর সুদ তুলব আজ। ভূতের ভয় দেখিয়েছ, ফাটা ফুচকা বলেছ, আমার নামের ব্যঙ্গ করেছ, সবকিছুর করায় গন্ডা বদলা নেব। তমা সাদের দিকে তাকে ফিট করে হেসে ফেলল। এই ছেলেটা এমন কেন? কখনো কত মিষ্টি মিষ্টি কথা বলে, আবার কখনো শুধু শুধু পেছনে লাগে, অকারণে তমাকে খেপায়। কবে শুধরাবে এই ছেলেটা? নাকি সারা জীবন এভাবেই তমার জীবনের দুষ্টু মিষ্টি একটি সুন্দর চরিত্র হয়ে ফুটে থাকবে? তমা কিছুই জানে না, কিছুই না। শুধু এটুকুই জানে তার পাশে অবস্থানকৃত সাদ নামের ছেলেটি তাকে নির্দ্বিধায় অনেকটা ভালোবাসে এবং তাকে সারা জীবন গভীর সমাপনে আগলে রাখবে। সমাপ্ত।